তো জিওমেট্রি ফার্স্টেই শুরু করি। জিওমেট্রি আসলো কিভাবে? জিওমেট্রি একদম বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ডট দ্য বিগিনিং। জিওমেট্রি শুরু হয় হচ্ছে ডট থেকে। হোয়াট ইজ ডট? এরকম একটা পয়েন্ট, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? একটা ডট বলতে পারি। তো এই ডটটা অ্যাকচুয়ালি কি? মানে এটা তো দেখতেছি ডট, ঠিক আছে? কেউ কি বলতে পারবা এই ডটটা কি? এনিওয়ান? বিন্দু, যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। এনিথিং এলস? আচ্ছা, এটার তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কিন্তু আমি এখানে যে একটা হচ্ছে পয়েন্ট আঁকলাম, সো ডেফিনেটলি এখানে হচ্ছে একটা কালির স্তর আছে। মানে এটা কি মার্কারে কালি আমি এখানে দিলাম, ঠিক আছে? সো এখানে একটা কালি আছে। এই যে কালিটা, এটা কি মানে একটা পুরুত্ব তৈরি করছে। তার মানে তুমি বললে যে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিছুই নাই, সেটাই হচ্ছে ডট। তার মানে এই জিনিসটার তো অ্যাকচুয়ালি একটা উচ্চতা আছে, তাই না? খুব সূক্ষ্ম এবং খুব ছোট হইলেও কি একটা উচ্চতা আছে। যদি এরকম উচ্চতা থাকে তাহলে এটাকে তো আমরা ডট বলতে পারি না। তাহলে এটাকে আমরা কেন ডট বলতেছি? একটা ডট সেটা হচ্ছে আসলে 25,000 অ্যাটমিক পরমাণু আছে, সেটার সমন্বয়ে তৈরি হয়। এবং আমরা এখানে যেটা আঁকছি এটা অ্যাকচুয়ালি ডট না। এটার উচ্চতা আছে, এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, তাই এটা নট ডট। বাট আমরা একটা ডটকে হচ্ছে এইভাবে, আরে ভাই আমি এখনো কিছু লিখি নাই, যখন লিখবো তখন বুঝতে পারবা, সমস্যা নেই। এখন তো কিছু লিখি নাই, ঠিক আছে? এইটা হচ্ছে ডট। ডট হচ্ছে 25,000 অ্যাটমিক পরমাণু মিলে একটা ফিগার তৈরি করে, সেটাই হচ্ছে ডট। কিন্তু ডটকে আমরা কি করতে পারি না, একদম ক্লিয়ারলি হচ্ছে দেখতে পারবো না। তো এই হচ্ছে একদম ডট। তো ছোট ছোট ডট, মানে একটা ডট ধরো এরকম একটা ডট, সেটা হচ্ছে চলনসই, সেটা চলতে পারে। এরকম চলতে চলতে এরকম এত দূর আসছে, ঠিক আছে? ধরো এখানে এসে সেটা হচ্ছে চলতেই থাকবে অসীম পর্যন্ত। এই যে একটা ধরো এটা একদম সমান সোজাসুজি আসছে, এই যে সোজাসুজি একটা রেখা আসলো, এটাকে বলা হয় হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে? সরি স্যার কিছু দেখা যাচ্ছে না। আমি তো এখানে দেখতে পারতেছি যে দেখা যাচ্ছে। আমি আরেকটা দিয়ে জয়েন দেখা যাচ্ছে ভালো করে। দেখা যাচ্ছে, অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। তো এইটা হচ্ছে একটা সরল রেখা। এখন এই সরল রেখার এইখানে তো একটা বিন্দু, এই বিন্দুটা তো ফিক্সড, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না। তো এইখান থেকে তো একটা পয়েন্ট হচ্ছে এইদিকে আসতেছে। তো এইটা হচ্ছে অসীম পর্যন্ত চলতে থাকবে। এইটা যে এই যে একটা পয়েন্ট এখানে স্থির একটা পয়েন্ট, এটা হচ্ছে কি চলতে শুরু করছে, সেই অসীম পর্যন্ত চলতেছে। এই যে অসীম পর্যন্ত চলতেছে এরকম একটা ফিগার, এটা হচ্ছে একটা রশ্মি, ঠিক আছে? এটা একটা রশ্মি এবং এই গেল একটা সরল রেখা। এখন আমরা কি বলতে পারি, ধরো এরকম তিনটা মানে একটা সরল রেখা হচ্ছে এরকম। তো একটা ডট দিয়ে তো আরো এরকম সরল রেখা তৈরি করা সম্ভব, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এরকম সরল রেখা সম্ভব। তো এইটা গেল একটা সরল রেখা। আমরা যদি দুইটা সরল রেখা কোনোভাবে এক করতে পারি, যেমন ধরো এটা একটা সরল রেখা, এটা আরেকটা সরল রেখা, ধরো এটা একটা সরল রেখা, এরকম ধরো দুইটা সরল রেখা আছে। তো এরা তো সামহাও হচ্ছে সমান্তরাল না হইলে তো কোথায় একটা যে ইন্টারসেক্ট করবে। তো সমান্তরাল জিনিসটা কি? হোয়াট ইজ প্যারালালিজম বা সমান্তরাল? সমান্তরাল হচ্ছে ধরো একটা পয়েন্ট এইখান থেকে যাত্রা শুরু করছে, আরেকটা পয়েন্ট এই যে প্রথম যে পয়েন্টটা যাত্রা শুরু করছে এইটা ঠিক একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই পয়েন্টটা এমন ভাবে যাত্রা করবে যাতে করে এই যে পয়েন্টটা যাত্রা করতেছে প্রথম পয়েন্টটা সেকেন্ড পয়েন্টটা প্রথম পয়েন্টটার যাত্রাপথের প্রত্যেকটা বিন্দুর সাথে সমান দূরত্ব বজায় রাখবে। তার মানে এইটা ধরো এই পয়েন্টের সাথে এটা হচ্ছে দূরত্ব হচ্ছে সাপোজ ধরে নেই এইটুকু দূরত্ব, এটা ধরো মনে করি এ। তো এই পয়েন্টটা একসময় হচ্ছে এইখানে আসছে, সেকেন্ড পয়েন্ট একসময় ধরো এইখানে আসছে। তো এদের মধ্যবর্তী যে দূরত্বটা হবে সেইটাও এ হবে। তার মানে এই যে দুইটা সরল রেখা, এই দুইটা সরল রেখার যদি প্রত্যেকটা পয়েন্টে
দূরত্ব যদি সমান হয় তখন তাদেরকে আমরা কি বলতেছি? সমান্তরাল সরলরেখা। এই দুইটা সরলরেখা পরস্পরের কি সমান্তরাল সরলরেখা। এই হচ্ছে সমান্তরাল সরলরেখা। এখন কোন দুইটা সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা না হয় তবে কি হবে? তবে এই দুইটা সরলরেখা কখনো না কোথাও না কোথাও ভাবে কি করবে? ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে। যেমন সাপোজ মনে করি যে এই সরলরেখাটা এইভাবে গেল আর এই সরলরেখাটা এইভাবে গেল, তো তারা একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করলো, তো ছেদ বিন্দুটা রাইখে আমরা বাকি ইংলিশে বললে ভালো হয়। এই যে একটা পয়েন্টে জি সৌরভ, কয়েকজন বলতেছে যে বাংলার পাশাপাশি ইংলিশ যে টার্ম গুলো আছে ওইগুলো একটু সাথে বইলা দিলে ভালো হয়। অনেকে মনে হয় ইংলিশ মিডিয়ামের আছে তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে ট্রাই করতেছি। মানে হ্যাঁ, অনেকগুলো okay, okay. টার্ম বলছি যে যেমন হচ্ছে প্যারালাল লাইন, হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটাকে প্যারালাল লাইন বলে। তারপর হচ্ছে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করতেছে, দ্যাট মিন্স তারা হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। তো তারা যখন ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে তখন কি তাদের মধ্যবর্তী একটা কি তৈরি হচ্ছে, এই যে একটা অংশ তৈরি হচ্ছে না, যেমন দুইটা সরলরেখা আমি সাপোজ ধরলাম এটা তারা এইভাবে ছেদ করছে, তারা তো এইভাবেও ছেদ করতে পারতো। তারপর তারা হচ্ছে আরো অনেক ভাবে ছেদ করতে পারে, যেমন এটা একটা সরলরেখা এইদিকে চলে গেছে, আরেকটা সরলরেখা এইদিকে চলে গেছে, বা একটা সরলরেখা এরকম হইছে, আরেকটা সরলরেখা এরকম হইছে। তো তারা বিভিন্ন ভাবে হচ্ছে কি করতে পারে? ছেদ করতে পারে। তারা এই যে ছেদ করলো, দুইটা সরলরেখা একটা পয়েন্টে ছেদ করলো, তার মানে কি সরলরেখাটা, এই বি সরলরেখাটা শুরু হচ্ছে ও বিন্দু থেকে। যদি তারা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু করে বা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে শেষ হয়, তাহলে আমরা যে ফিগারটা পাচ্ছি সেটাই হচ্ছে একটা কোণ। ওই বিন্দুতে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাই হচ্ছে কোণের মেইন কনসেপ্ট। ঠিক আছে, এখন কোণ হচ্ছে অনেক ধরনের হয়, যেমন সরল কোণ হইতে পারে, সমকোণ হইতে পারে, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, বিপরীত কোণ, সো মেনি হইতে পারে। তো সেগুলো অ্যাকচুয়ালি কি আমরা একটু আস্তে আস্তে দেখব। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোণের কনসেপ্ট। তো এখন তোমরা আমাকে একটু বলো যে যদি সমান্তরাল সরলরেখা, তাদের মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি কত হবে? মধ্যবর্তী কোণ নেই। মধ্যবর্তী কোণ নেই, একজন বললো কি যে মধ্যবর্তী কোণ নেই। আচ্ছা, আর কেউ? 90 ডিগ্রি। 180 ডিগ্রি। একজন বললো 90 ডিগ্রি। কি বললো আরেকজন? কোণ নাই ভাই। আচ্ছা, কোণ নাই, এদিকে আরেকটা ভোট। 180 ডিগ্রি। একজন বললো 180 ডিগ্রি। ওকে, আর কেউ? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 60 ডিগ্রি। অনেকগুলো ভোট। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180। আচ্ছা, আরো কিছু? আচ্ছা, তোমরা কি আরো কিছু বলবা? এনিথিং এলস? 180 বা কিছু একটা? আচ্ছা দেখো, 180 কখন বলবো, মানে 180 কে আমরা কখন বলবো? 180 মানে 180 এটা কি রকম হবে দেখতে? যখন একটি দুইটি রশ্মি একটি আরেকটি বিপরীত দিকে থাকে তখন। তার মানে ওর যে কথাটা বললো, ওর কথা অনুযায়ী যদি এই একটা পয়েন্ট হয়, ওই পয়েন্ট এইখান থেকে যদি একটা সরলরেখা এ এবং এখান থেকে আরেকটা সরলরেখা যদি ভি এরকম যায়, তাহলে এই দুটো সরলরেখার যে মধ্যবর্তী যে কোণটা তৈরি হচ্ছে, সেই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, রাইট? স্ট্রেট লাইন। এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে সমান, তাহলে তারা তো কোন একটা পয়েন্টে ছেদ করতেছে না। তারা কি কোন একটা পয়েন্টে ছেদ করতেছে? ছেদ করতেছে না। যদি তারা একটা কোন পয়েন্টে ছেদ না করে, তাহলে কি তাদের মধ্যে কোণ উৎপন্ন হওয়া সম্ভব? না।
নো। তার মানে কি তাদের মধ্যবর্তী কি কোনো কোণ আছে? নাই। নাই। তাইলে তোমরা 90 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বললা। তার মানে কি যদি দুইটা সরলরেখা কোনোদিন কোন একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ না করে তাহলে তাদের মধ্যবর্তী কোনো কোণ তৈরি হওয়া কিনা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কোণ যে আছে সেই কোণগুলো একটু চিনবো যে যেমন হচ্ছে তোমরা হুট করে বললে 180 ডিগ্রি 90 ডিগ্রি, নিশ্চয়ই তোমরা এই কোণগুলো সম্পর্কে ভালো মতো জানো না, এই কোণগুলো কিভাবে কাজ করে, এই কোণগুলোর প্রপার্টিজ কি কি, এগুলো যদি তোমরা জানতা তাহলে কি করতা না, এই ছোটখাটো ভুলগুলা করতা না। ঠিক আছে? তো লেটস সি, ধরো এই একটা পয়েন্ট, আচ্ছা লাল কালিতে লিখলে কি বোঝা যায়? ভাই এখন শোনা যাইতেছে? জি শোনা যায়। যাইতেছে। হ্যাঁ, তাহলে শুরু করলাম। আচ্ছা, যেখানে ছিলাম যে দুইটা মানে এখন হচ্ছে আমরা দেখলাম দুইটা সরলরেখা হচ্ছে ইন্টারসেক্ট করলে বা ছেদ করলে, দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে অথবা ছেদ করে তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ তৈরি হয়। তাহলে এখন আমরা দেখব যে দুইটা সরলরেখা আসলে কত ভাবে পরস্পরকে ছেদ করতে পারে। সাপোজ লাইক কি হতে পারে, প্রথম কেসে দেখো কি হয়েছে যে দুইটা সরলরেখা, একটা সরলরেখা ধরো এরকম ভাবে আছে, তো সরলরেখা পরবর্তী যে সরলরেখা সেটা কি চিন্তা করবো যে সে অ্যাকচুয়ালি এইটার ঠিক উপর দিয়েই যাবে, তার মানে দুইটা হচ্ছে মোটামুটি সেম সরলরেখা। ঠিক আছে? এটা ও চিন্তা করলাম, ও এ আর ও বি হচ্ছে সেম সরলরেখা, তারা একই রাস্তা দিয়ে গমন করছে। এখন তাদের মধ্যবর্তী যে কোণটা, কোণ এ ও বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 ডিগ্রি। তার মানে যদি দুইটা সরলরেখা একই পথ দিয়ে গমন করে বা একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি উপরিপাতিত হয় বা একই রাস্তা দিয়ে চলে তাহলে হচ্ছে সেই সরলরেখা দুইটার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই বলা যাবে না, কোণ আছে, সেটা কত? 0 ডিগ্রি। ঠিক আছে? এখন যদি একটা সরলরেখা এবং আরেকটা সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে, হোয়াট ইজ লম্বভাবে ছেদ করা মানে জিনিসটা কি? কেউ বলতে একটি পারবা? সরলরেখা আরেকটি সরলরেখা খারাপ হবে পড়া, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়া। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে কোন একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি খাড়াভাবে স্থাপিত হয় বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তারা ছেদ করে দুইটা সরলরেখা, তখন তারা কি লম্ব সরলরেখা, লম্ব রেখা, এবং তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন দুইটা সরলরেখা যদি 90 ডিগ্রির কম কোন কোণে হচ্ছে পরস্পরকে ছেদ করে তখন সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কত ডিগ্রি কম? সূক্ষ্ম কোণ ডেফিনেটলি হচ্ছে 90 ডিগ্রি কম। কম হবে। ঠিক আছে? তার মানে সূক্ষ্ম কোণের সংজ্ঞাটা কি, যে দুটি সরলরেখা যদি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে তখন তারা তাদের মধ্যবর্তী যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। আবার ঠিক একইভাবে যদি দুইটা সরলরেখা 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম এই রেঞ্জে অনুপাতে যদি ছেদ করে তখন তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ। ঠিক আছে?
এই হচ্ছে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। এইভাবে হচ্ছে দুইটা সরলরেখা ছেদ করতে পারে। এখন আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন কি হইতে পারে যে দুইটা সরলরেখা তারা কি করলো যে এই যে এখন কারেন্ট চলে আসছে, এতক্ষণ কারেন্টের জন্য ঝামেলা হইতেছিল। আবার চলে আচ্ছা, দুইটা সরলরেখা যদি একটা পয়েন্ট থেকে এরকম ভাবে গেল এবং এই পয়েন্ট থেকে ঠিক বিপরীত দিকে এই আরেকটা সরলরেখা গেল, এটা হচ্ছে ও এ সরলরেখা, এটা হচ্ছে ও বি সরলরেখা, তাহলে এই যে দুইটা সরলরেখার মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হইলো সেটা হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ। এটাকে সরল কোণ কেন বলা হইতেছে? কারণ দুইটা সরলরেখা মিলে কি তৈরি করছে? একটা সরলরেখা তৈরি করছে। এই জন্য এই যে দুইটা সরলরেখা তাদের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এই গেল। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেছে, যদি দুইটা সরলরেখার যদি 180 ডিগ্রি কোণের বেশি সেই অনুপাতে যদি ছেদ করে তখন কি হবে? যেমন 90 ডিগ্রি কম, 90 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মধ্যে হচ্ছে পাইলাম সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। যদি বেশি ছেদ করে তখন সেটা কি বলে? প্রবৃদ্ধি কোণ বলে। এটা ইংলিশ টার্ম আমি ঠিক জানি না, ঠিক আছে? সো এটা হলো একটা। এখন আচ্ছা, ইংলিশ টার্ম বলতে বলছিল, সূক্ষ্মকোণ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, আর স্থূলকোণেরটা অবটিউজ অ্যাঙ্গেল, এন্ড সরল কোণ হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল। আর আচ্ছা, এই গেল। এখন আমরা তো দেখলাম যে একটা পয়েন্ট হচ্ছে সেটা তাদের শুরুর বিন্দু হয় অথবা শেষ বিন্দু হয়। এখন যদি কোন সরলরেখা, দুইটা সরলরেখা এইভাবে ছেদ করে, যেমন তাদের তার মাঝামাঝি কোন একটা বিন্দুতে ছেদ করছে, যেমন একটা সরলরেখা এইভাবে চলে গেছে, আরেকটা সরলরেখা এই দিক থেকে আসছে, তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। এখন এইখানে কোণ উৎপন্ন হয়েছে কয়টা? একটা কোণ উৎপন্ন হয়েছে, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ। এই যে মোট 4টা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই যে 4টা কোণ উৎপন্ন হইলো, এই 4টা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। একটা বৃত্ত, এটার ভিতরের যে একটা পয়েন্ট, এই পয়েন্টের যে মোট কোণ, সেই কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে কি পাইতেছে? এটা একটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে একটা বৃত্তকে যদি আমি 4 সমান 4 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই যে আমরা একটা কোণ পাইলাম, ঠিক আছে? এখন এই কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আমরা একটু দেখব। সেটা যেটা হচ্ছে যে এই যে কোণটা, এইটা চিন্তা করো, এটা তো একটা সরল রেখা। তার মানে এই কোণটার মান যদি আমি হচ্ছে a ধরি, এই কোণটাকে যদি আমি b মনে করি, এই কোণটাকে c আর এই কোণটাকে d মনে করি, তাহলে আমি কি কি পাইতেছি দেখো। a + b = 180 ডিগ্রি। আবার একই ভাবে যদি আমি এই সরল রেখার চিন্তা করি তাহলে b + c = কি পাইতেছি? 180 ডিগ্রি। আবার যদি আমি এই সরল রেখার কথা চিন্তা করি তাহলে হচ্ছে যাচ্ছে না। b + c = 180 ডিগ্রি। আবার যদি আমি এই সরল রেখার কথা চিন্তা করি তাহলে হচ্ছে a + d = হচ্ছে 180 ডিগ্রি। সো এই যে আমরা 4টা সমীকরণ পাইলাম, তো আমি 4টা সমীকরণ যদি সলভ করি, যেমন হচ্ছে এই a + b আছে আর হচ্ছে b + c, এখান থেকে হচ্ছে আমি একটা সমীকরণ পেলাম ধরি a + c, তো সেখানে যদি এখানে বসাই তো 4টা সমীকরণ যদি আমি সলভ করি তাহলে আমরা একটা প্রপার্টিজ পাবো নতুন। সেটা কি পাবো? সেটা হচ্ছে a = c এবং d = b। ঠিক আছে? এটা তোমরা নিজেরা সলভ করে দেখবা যে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা আসে কিনা। ঠিক আছে? তো এইখান থেকে আমরা একটা নতুন প্রপার্টিজ পাইলাম যে দুটো সরল রেখা, আমি এটা মুছে ফেললাম। হ্যাঁ, ওকে স্যার। জি। আচ্ছা, তো আমরা একটা নতুন প্রপার্টিজ পাইলাম, সেটা কি? যে দুটো সরল রেখা যদি তাদের মাঝামাঝি কোন একটা পয়েন্টে ছেদ করে তাহলে এই দুইটা কোণ এবং এই দুইটা কোণ পরস্পর সমান হয়। তার মানে তাদের বিপরীত কোণ দুইটা কি হইতেছে? পরস্পর সমান হইতেছে। এটা যদি আমি আলফা মনে করি এটা হচ্ছে আলফা হবে, এটা যদি বিটা মনে করি তাহলে এটাও বিটা হবে। ঠিক আছে? এই গেল হচ্ছে মোটামুটি কোণের যে কনসেপ্টটা ছিল সেটা। এখন আমরা প্রথমে কি পড়ছিলাম? প্যারালাল লাইন দেখছিলাম যে হোয়াট ইজ প্যারালাল লাইন, তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হবে। এখন আমরা দেখব যে তিনটা সরল রেখা যদি ছেদ করে সেটা কি রকম হইতে পারে। সো লেটস সি, তিনটা সরল রেখা পরস্পরকে ছেদ করবে, কিন্তু তাদের মধ্যে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে তাদের মধ্যে দুইটা সরল রেখা কি হবে?
সমান্তরাল হবে। এই একটা সরলরেখা মনে করলাম, তারা হচ্ছে দুইটা সরলরেখা, এটা হচ্ছে এ সরলরেখা, এটা হচ্ছে বি সরলরেখা, তারা পরস্পরের সাথে সমান্তরাল। এবং আরেকটা সরলরেখা সেটা হচ্ছে তাদের মধ্য দিয়ে এইভাবে চলে যায়, সেটা হচ্ছে সি সরলরেখা। ঠিক আছে, এখন এইখানে অনেকগুলা কোণ উৎপন্ন হয়েছে। এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এইটা এইটা এইটা, তার মানে মোট হচ্ছে 8টা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এইখানে খুব ভালো মতো খেয়াল করো, দেখো এই যে একটা সরলরেখা, তার মানে কি এই যে কোণটা আর এই কোণটা, দুইটা কোণ মিলা হচ্ছে 180 ডিগ্রি। আবার এই যে কোণটা এই কোণটা, দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যদি দেখো তাহলে চিন্তা করো, দুইটা কোণের যোগ, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুইটা কোণেরও যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন এরকম যদি হয় তাহলে এই যে আমরা 4টা পাইলাম। ঠিক আছে, আবার চিন্তা করো, তুমি যদি এটাকে একটা চতুর্ভুজ চিন্তা করো, এটাকে একটা চতুর্ভুজ চিন্তা করলা, চতুর্ভুজ চিন্তা করলে এই যে ভিতরের মধ্যবর্তী যে কোণ দুইটা, তারাও কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, আবার দুইটা কোণ তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 80 ডিগ্রি। যদি এরকম হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না যে এই যে কোণটা, এইখানে কোণটা, এই কোণটা মনে করি এ কোণ। ঠিক আছে, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। জি স্যার। তাহলে তারা কি হলো? এখান থেকে আমরা কিসের কনসেপ্ট পাইলাম যে একান্তর কোণ দ্বয় পরস্পর, সরি এটার অনুরূপ অনুরূপ কোণ। এই দুইটা কোণ, তার মানে অনুরূপ কোণ দুইটা কি হইতেছে? ইকুয়াল হইতেছে। পরস্পর আবার সমান। বলতে পারি এই যে এটা হচ্ছে ধরি বি কোণ। ঠিক আছে, এটা এই কোণ সমান হইলো, এটা বি কোণ সমান হইলে এই কোণ সমান। এই কোণটা কি হইতেছে? এই কোণ দুইটাই আছে, এই কোণটা আর এই কোণটা কি হইতেছে? ইকুয়াল হইতেছে। এই যে দুইটা কোণ ইকুয়াল হইতেছে, এই দুইটা কোণকে আমরা কি বলতেছি? একান্তর কোণ। একান্তর কোণ। যে একান্তর কোণ দ্বয় ও অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হইতেছে? সমান হইতেছে। একান্তর কোণ কাকে বলে বা অনুরূপ কোণ কাকে বলে সেটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, জি স্যার। এইটুকুতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তো ক্লিয়ার। অনুরূপের গোষ্ঠী। মানে জিরো ডিগ্রি হবে কোণ, ওটা একটু বুঝায়েন। এই যে দুইটা সমান্তরাল সরলরেখা, তাদের মধ্যবর্তী আরেকটা সরলরেখা তাদেরকে ছেদ করতেছে। তো ছেদ করার ফলে এখান থেকে মোট হচ্ছে কোণ উৎপন্ন হইতেছে 8টা। এই যে মোট, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এখানে আরো হচ্ছে। এখন দেখো এই কোণ আর এই কোণ সমান, আমরা আগেই প্রমাণ করে দেখছি। আর এই কোণ আর এই কোণ সমান, এটাও আমরা দেখছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা তো দেখলাম যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। আবার এইখানে এটার ক্ষেত্রে সেম, এই কোণ চারটা হচ্ছে পরস্পর সমান। আরে ভাই, ঠিক আছে, এই কোণ চারটা হচ্ছে পরস্পর সমান। আবার একটা জিনিস খেয়াল করো, এই দুটা কোণ হচ্ছে 180 ডিগ্রি, এই দুটা কোণ 180 ডিগ্রি, আবার এই দুটা কোণ 180 ডিগ্রি, এই দুটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। আবার এই যে তাদের মধ্যবর্তী এই যে দুটা কোণ, তাদের যোগফল 180 ডিগ্রি। আবার এই দুটা কোণ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো এই তো অনেক কিছু, ঠিক আছে, দেখো এটা এ, এটা হইলে a প্লাস b ইকুয়াল টু কি? 180 ডিগ্রি। ঠিক আছে, আবার আমরা কি জানি যে এই কোণ সমান সমান এই কোণ, এটাও কি? তাহলে এই কোণ। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার বি কোণ। ঠিক আছে, এটাও হচ্ছে তাহলে বি কোণ। তো এইখানে এই দুইটা কোণের যোগফল কি? 180 ডিগ্রি হবে, কারণ একটা চতুর্ভুজের পাশাপাশি দুইটা কোণের যোগফল কি হয়? সব সময় 180 ডিগ্রি হয়। 80 ডিগ্রি হয়। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে বি প্লাস আরেকটা কোণ ধরলাম সি, সেটা 180 ডিগ্রি। তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? c is equals to a, তার মানে কি এই কোণটা is equals to এই কোণটা, এটাও এই কোণ। চতুর্ভুজের পাশাপাশি কোণগুলো 180 ডিগ্রি হয় তখনই যখন কিনা আয়ত বর্গ, কিন্তু এটা তো আয়ত বর্গ না, এটা তো যে কোনো একটা চতুর্ভুজ, তাহলে কিভাবে? হ্যাঁ, যে এটা তো একটা চতুর্ভুজ, তার মানে এটা একটা সামান্তরিক, তাই না?
একটা সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের যোগফল সবসময় কি হবে 180 ডিগ্রি হবে। সেটা যে চতুর্ভুজই হোক, সেটা আয়ত, বর্গ, মানে ইট বি এনিথিং। সন্নিহিত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে মূল জিনিস। এখন ক্লিয়ার হইছে? অনুরূপ কোণ আর একান্ত কোণের ইংলিশটা বলে দিলে ভালো হয়। ও আচ্ছা, আচ্ছা ভাইয়া, একদম একটু আপনি গোল করে নিও, ঠিক আছে? আচ্ছা আমি দেখে বলতেছি দাঁড়াও। আপনি বলছিলেন যে এক সময় একটা কোণের মান 0 ডিগ্রি হবে, ওটা একটু বুঝি নাই। হ্যাঁ, ওই 0 ডিগ্রি ব্যাপারটা ওটা আমি আবার বলতেছি। দুটি সরলরেখা একই পথে গমন করলে তখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। অনুরূপ কোণ হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল আর হইতেছে ওকে আগে বললে যে আচ্ছা, অনুরূপ কোণ হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল আর একান্তর কোণ হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা 0 ডিগ্রি ব্যাপারটা বুঝে নাই একদম, ঠিক আছে? ধরো একটা এই দিয়ে গেল, ঠিক আছে? তো এইটার সাথে একটা কোণ উৎপন্ন করে এরকম আরেকটা সরলরেখা চিন্তা করলাম এটা, ঠিক আছে? তো ও আর ওবি এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে, একটা কোণ আছে, সেই কোণের মানটা আমরা মনে করলাম হচ্ছে থিটা, ঠিক আছে? তো এইটা ধরো কমতে শুরু করছে, ঠিক আছে? এটা ধরো আগে ছিল ধরি 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি থেকে আস্তে আস্তে কমতে 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 এটা হচ্ছে মনে করলাম 1 ডিগ্রিতে আসছে। তখন দেখতে অনেকটা কিরকম হবে, এই যে এরকম খুব কাছাকাছি দিয়ে যাইতেছে, তার মানে এ আর বি এটা এরকম হবে, ঠিক আছে? এখন 1 থেকে আমরা কমায় আনলাম, ধরো 0.1 নিলাম, তখন কি হবে? তখন একদম কাছ দিয়ে যাইতেছে, একদম একদম এরকম এরকম দিয়ে যাইতেছে। আবার এটাকে যদি আমরা একদম শূন্যতে নামায় ফেলি, যে তাদের মধ্যবর্তী কোনো দূরত্ব নাই, তাহলে সেটা দেখতে কি রকম হবে? একদম উপর দিয়ে যাইতেছে। তো আমি কি করলাম এখানে? এখানে হচ্ছে আমি যে মধ্যবর্তী দূরত্বটা ছিল, যে কোণটা ছিল, সেটাকে একদম শূন্যতে নামায় ফেলছি, 0 হয়ে গেছে। তখন একটা সরলরেখা পাইছি, এটা এই সরলরেখা, এটি আবার কি বি সরলরেখা। এই যে কাহিনী ঘটনাটা ঘটলো, এখানে কত ডিগ্রির জন্য ঘটছে? 0 ডিগ্রি, বা মধ্যবর্তী দূরত্ব কত? 0। এইখান থেকে একটা সরলরেখার উপর দিয়ে আরেকটা সরলরেখা গেলে তাদের মধ্যবর্তী যে কোণটা হয়, সেই কোণটা 0 ডিগ্রি হয়, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো আমরা দুইটা রেখা নিয়ে ঘটনা ঘটাইলাম, এখন আমরা একটু তিনটা রেখার দিকে যাই, ঠিক আছে? যদি তিনটা রেখা পরস্পরের সাথে মিলিত হয় তখন অ্যাকচুয়ালি কি হয়? যেমন ধরো একটা রেখা এরকম গেল, আরেকটা রেখা এরকম, আরেকটা রেখা এরকম, তখন কি তৈরি হইলো? ত্রিভুজ। ত্রিভুজ। ত্রিভুজ তৈরি হইলো, ট্রায়াঙ্গেল তৈরি হইলো, ঠিক আছে? এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ তৈরি করতে আমার কি কি লাগছে? তিনটা বাহু লাগছে, আর কি লাগছে? তিনটা কোণ লাগছে। তার মানে তিনটা বাহু যদি তিনটা পয়েন্টে পরস্পরকে ছেদ করে, তখন তাহলে আমরা কি তৈরি হয়? এখানে একটা ট্রায়াঙ্গেল। ত্রিভুজের যে কোণগুলো, এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো যে আমি ধরো এরকম একটা সরলরেখা দাগলাম, এরকম আরেকটা সরলরেখা এটার উপর দিয়ে দিলাম, এরকম আরো একটা সরলরেখা এটার উপর দিয়ে দিলাম, এটা ও নিলাম, এটা হচ্ছে এ, এটা ধরলাম বি, আর এটা ধরলাম আরেকটা সরলরেখা সি, ঠিক আছে? এখন এটা কি একটা ত্রিভুজ হইছে? নো ভাইয়া। না স্যার। না। আচ্ছা দেখো, না ত্রিভুজ হইতে গেলে কি কি লাগবে? তিনটা তিনটা সরলরেখা বাহু, লাগবে, তিনটা কোণ লাগবে, তিনটা কোণের মধ্যবর্তী, তিনটা কোণের যোগফল কত হইতে হবে? 180 ডিগ্রি। 80 ডিগ্রি। কিন্তু এইখানে তিনটা যে কোণ তৈরি হয়েছে, তিনটা কোণের যোগফল কত? 0 ডিগ্রি। তার মানে এটা কি একটা মানে ত্রিভুজ না? ত্রিভুজ নয়। কিন্তু একটা ত্রিভুজ যদি হতে পারে। আমি এরকম ধরো এটা এ, এটা এবি সরলরেখা এইদিকে দিলাম, এইটা এসি সরলরেখা, আর এই পুরাটা হচ্ছে বিসি সরলরেখা, এইটা কি একটা ত্রিভুজ?
No না ভাইয়া। না ভাইয়া, কেন না? আচ্ছা তিনটা এখানে তিনটা অ্যাঙ্গেল নেই, আর এখানে যোগফল কেন? 180 দেখো ডিগ্রি হলে দেখো তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হইতে হবে। তুমি যদি এখান থেকে সেন্টার চিন্তা করো তাহলে হচ্ছে এই কোণটার মান কত? 180 ডিগ্রি। তার মানে মানে তিনটা এই- যোগফল 180 ডিগ্রি হইছে। এবি এর সাথে এসি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন এবি এর সাথে বিসি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আবার এসি এর সাথে বিসি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো তিনটা কোণ আছে, তিনটা সরল রেখা আছে, তাদের যে তিনটা কোণ, সেই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কেন তারা হচ্ছে ত্রিভুজ হবে না? কারণ এখানে তিনটা তিনটা অ্যাঙ্গেল বাহু হয় না। নেই, কারণ আর তারা এখানে পরস্পরকে তিনটা ছেদ করে side নাই। নেই। তারা পরস্পরকে ছেদ করে নাই। দুইটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না। দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না। ওয়েল, আমি তো ভাইয়া, বাহু তিনটা বাহু নেই। এখানে তিনটা অ্যাঙ্গেল নেই, আর এখানে তিনটা বাহু নেই। তিনটা শীর্ষবিন্দু নেই, শীর্ষবিন্দু। উচ্চতা নেই। কোনো উচ্চতা নেই। আর আর আরো দু শীর্ষ একটা বিন্দু বলো যে একজন বললো কি উচ্চতা নেই, আর একজন বললা হচ্ছে আর শীর্ষবিন্দু। মানে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। ফাইন, আরো কিছু? আর শীর্ষবিন্দু নেই। আর সরল রেখাগুলো পরস্পরকে ছেদ করে নি। সরল রেখাগুলো পরস্পরকে ছেদ করে নাই। ওকে, আরো কিছু? আর শীর্ষবিন্দু নেই, শীর্ষবিন্দু। আচ্ছা আচ্ছা, তোমাদের কথা ঠিক আছে। দেখো এইটা একটা সরল রেখা, এটা কি ত্রিভুজ না? কারণ কি, যে কোনো মানে ত্রিভুজ হইতে গেলে ত্রিভুজের যে তিনটা বাহু, তিনটা বাহুর যে কোনো দুইটা বাহুর যোগফলের সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে এবি ইকুয়াল টু 1, বিসি ইকুয়াল টু 2, আর হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে এটা মনে করলাম হচ্ছে 3 দেওয়া আছে, আর এসি ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন দেখো এখান থেকে চিন্তা করো, এই দুইটা বাহু যোগ করো, 1 আর 2 যোগ করলে কত হইতাছে? 3। এটা কি বিসি বাহুর সমান? তো এই তিনটা বাহু দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে? না ভাইয়া, এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না। না ভাইয়া, না। কেন সম্ভব না? কারণ তাদের যোগফল হচ্ছে সমান হইছে। সম্ভব কখন হইতো? তৃতীয় বাহু যদি তাদের যোগফল এই 3 এর থেকে কি হইতো? বেশি হইতো। বড় হতো। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি আমরা। সেই কনক্লুশনটা কি? সেটা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজের এবি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান কি? সি। এসি। এসসি। ঠিক আছে, তার মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি যদি অপর বাহু থেকে বেশি হয়, তখন আমরা কি আঁকতে পাবো? তিনটা ত্রিভুজ আঁকতে পাবো। এবং ওই তিনটা ত্রিভুজ, ওই ত্রিভুজের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি যদি কোনোভাবে দুইটা ত্রিভুজকে একসাথে করতে পারি, তাহলে আমরা কি পাই? ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এখানে আরেকটা ত্রিভুজ যদি আমি যুক্ত করি, যেমন ধরো এরকম আরেকটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ ভাইয়া। একটা চতুর্ভুজ। তার মানে দুইটা ত্রিভুজ একসাথে করলে কি পাওয়া যায়? চতুর্ভুজ। তাহলে একটা চতুর্ভুজ। এটা বলো তো, যদি তিনটা ত্রিভুজ একসাথে করা যায় তাহলে কি পাওয়া যাবে? একটু বলো। চ্যাটটা একটু পড়ি। তিনটা ত্রিভুজ একসাথে করলে, চারটা ত্রিভুজ, পাঁচটা ত্রিভুজ এরকম যদি একসাথে করি তাহলে কি পাওয়া যাবে? আর তাও চতুর্ভুজ হবে। তিনটা ত্রিভুজ একসাথে করলে পঞ্চভুজ পাওয়া যাবে। তিনটা ত্রিভুজ এক করলে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। পঞ্চভুজ। আচ্ছা, একজন বলল ওকে, ভাইয়া পঞ্চভুজ, ভাইয়া পঞ্চভুজই হবে, পঞ্চভুজ হবে। ওকে, ভাইয়া ট্রাপিজিয়াম। একজন বলল ট্রাপিজিয়াম, একজন বলল পঞ্চভুজ। ওকে, চতুর্ভুজের পঞ্চভুজ দুইটাই হতে পারে। আমি বলি চতুর্ভুজ। কিন্তু একই আকৃতির ত্রিভুজ না হলে পঞ্চভুজ হবে। চতুর্ভুজ আর পঞ্চভুজ দুইটাই হইতে পারে, এটা কি বললা?
হ্যাঁ আমি তোর নাম কি? সপ্তভুজ। আদ্রিতা। আচ্ছা আদ্রিতা, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে। কি বলছে যে দুইটা ত্রিভুজ যদি আমি তিনটা ত্রিভুজ যদি একসাথে করি তাহলে দুইটাই হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, পঞ্চভুজ হইতে পারে। দেখো আমি এখানে যেটা আঁকছি, এখানে যদি আমি কর্ণগুলাকে হচ্ছে মুছে দিলাম, ঠিক আছে, কর্ণগুলো নাই, এটা কি তৈরি হয়েছে বলো? ডি, এটা একটা কি হয়েছে? চতুর্ভুজ তৈরি হয়েছে। ট্রাপিজিয়াম হয়েছে মনে হয়। ট্রাপিজিয়াম তো একটা চতুর্ভুজ, তাই না? আর একটা চতুর্ভুজ, এরপর আমি জাস্ট চতুর্ভুজের থাকছি, মানে চারটা বাহু আছে, দ্যাট মিন্স এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ। আবার মানে বেশিও করা যায়, যেমন হচ্ছে ধরো আমি এইভাবে না দিয়ে এইভাবে দিয়ে তারপর হচ্ছে এরকম দিতাম, তাহলে এটা কি তৈরি হইতো? সি ডি ই, পঞ্চভুজ হতো। পঞ্চভুজ। পঞ্চভুজ তৈরি হয়ে যেত। তার মানে তিনটা ত্রিভুজ একসাথে করলে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে চতুর্ভুজ তৈরি হইতে পারে, আরেকটা হচ্ছে পঞ্চভুজ তৈরি হতে পারে। এখন এটা আমরা একটু পরে দেখবো আরো, ঠিক আছে, যে কি ঘটতে পারে না ঘটতে পারে, ঠিক আছে। তো দুইটা ত্রিভুজ যখন আমি একসাথে করলাম তখন আমি কি পাইলাম? তখন আমি দেখো এই ত্রিভুজের মোট কোণের সমষ্টি হচ্ছে 180 আর এই ত্রিভুজের মোট কোণের সমষ্টি হচ্ছে 180। তো এই যে পুরো ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার মোট কোণের সমষ্টি হচ্ছে 180 প্লাস 180 ইকুয়াল টু 360। তার মানে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 60 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট, মানে আমরা এই একটা মানে দিকে আগাইতেছি, বুঝছো? আস্তে আস্তে আমরা এখান থেকে একটা জিনিস বের করব যেটা তোমাদের রিজিওনালে বাছাই করবে তো অনেক বেশি আসে, ঠিক আছে। তো আমরা কি পাইলাম যে চার কোণের সমষ্টি হচ্ছে 360। এখন আমি একটা পঞ্চভুজ আঁকতে চাই। আমি একটা পঞ্চভুজ আঁকতে চাই, ঠিক আছে। তোমরা আমাকে বলতে পারো পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত? 540 ডিগ্রি। 540 540 540 540 ডিগ্রি। আর কত বললা ষষ্ঠভুজেরটা? 720 720 ডিগ্রি। 720। এখন আমি যদি বলি n ভুজের কোণের সমষ্টি বের করতে পারবা? সংখ্যা বইরা দিলাম, ধরো n না, আমি 100 বললাম। 100 এমন একটা ক্ষেত্র যার 100টা বাহু আছে, তার ভিতরের যে কোণগুলা, অভ্যন্তরীণ কোণগুলা, তার সমষ্টি কত বের করতে পারবা? 18,000। একজন বলল 18,000, তোমার লজিক কি? 18,000 কেমন? 17,640। একজন 17,640 বললা। আচ্ছা আমি লিখি 17,000 18,000 আর কোন आंसर? এটার একটা সূত্র না ভাই, ভাই 18,000 10,000 এটা ফর্মুলা একজন বলতেছে 22,000। আর কিছু? 10,000 এটা ফর্মুলা 10,000 540 17,540 17,540 18,000 না ভাই, 17,640। ভাইয়া ভাইয়া 4,500 n minus 2 pi into n theta. n minus 2 n minus pi. ওকে। লজিকটা হচ্ছে n minus 2 into pi. n minus 2 into pi. n minus 2 into pi. ওকে। n n minus 2 into pi into সমান n theta. ওকে, n minus 2 into pi। তুমি কি এটা বই থেকে বের করলা? হ্যাঁ, আমি কিন্তু n এরটা জানতে চাই না, আমি 100টা জানতে চাইছি। 17,640 ঠিক আছে। আচ্ছা এইটা আমরা একটু করে দেখি, ঠিক আছে। দেখো আমরা দেখলাম কি দেখলাম যে দুইটা সরলরেখা মানে তিনটা সরলরেখার ক্ষেত্রে আমরা কি দেখলাম? 180 ডিগ্রি, ঠিক আছে। চারটার ক্ষেত্রে আমরা কি দেখলাম? 360 ডিগ্রি, ঠিক আছে। পাঁচটার ক্ষেত্রে আমরা কি দেখলাম বলো? পাঁচটার ক্ষেত্রে চিন্তা করো, আমি লিখি
পাঁচটা করি আমি, ঠিক আছে? ধরো এরকম একটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা এরকম পাঁচটা আছে, ঠিক আছে? তো সাপোজ ধরো এটাকে আমি ছোট ছোট অংশে ভাগ করি, একটা দুইটা, এখানে তিনটা ত্রিভুজ আছে, তাহলে কি এটা আমি কি লিখতে পারি 3 * 180, ঠিক আছে? ভাইয়া n - 2 × 180। আচ্ছা আচ্ছা, ওটা আমি বলছি, ওটা আমি যাইতেছি, আস্তে যাইতেছি। দেখো এই 360 কে আমরা কি লিখতে পারি 2 * 180, ঠিক আছে? এই 180 কে আমরা কি লিখতে পারি 1 * 180, ঠিক আছে? আবার তুমি যদি 6 চিন্তা করো, তাহলে 6 আমরা একটা আঁকি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর হচ্ছে এই যে 6টা, ঠিক আছে? এখানে কি আসলো, তাহলে এই একটা এই দুইটা এই যে, তার মানে কি একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজ আঁকা যায়, তাহলে হচ্ছে 4 × 180, ঠিক আছে? তাইলে আমি এখান থেকে খুব ইম্পর্টেন্ট, দেখো সর্বনিম্ন 2টা ত্রিভুজ লাগবে একটা চতুর্ভুজ আঁকতে, সর্বনিম্ন 3টা ত্রিভুজ লাগবে একটা পঞ্চভুজ আঁকতে, এবং সর্বনিম্ন 4টা ত্রিভুজ লাগবে একটা ষষ্ঠভুজ আঁকতে। দেখো 3টার ক্ষেত্রে একটা হচ্ছে, 4টার ক্ষেত্রে 2টা, 5টার ক্ষেত্রে 3টা, 6টার ক্ষেত্রে 4টা। যদি আমি এখানে 7 বাহু নিতাম তাহলে অবশ্যই 5 × 180 হইতো, ঠিক আছে? আর আমি এখানে যদি 100টা নিতাম তাহলে ডেফিনেটলি এখানে হইতো 98 × 180। তার মানে কি যতগুলা বাহু নিতেছি তার থেকে 2টা কম ত্রিভুজ নিয়ে আমরা কি করতে পারি, এরকম হচ্ছে সাথে যদি 180 গুণ করে দেই তাহলে আমরা কি পাইতেছি n ভুজেরটা পাইতেছি, বা ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলের পরিমাণ সেটা পাইতেছি। এটা কেন পাইতেছি, কারণ যতগুলা বাহুরিয়া নিতেছি সেখানে কমপক্ষে আমার 2টা কম হচ্ছে ত্রিভুজ লাগতেছে। আমি যদি n ভুজ নেই তাহলে n ভুজ আঁকতে আমার অবশ্যই n - 2 সংখ্যক ত্রিভুজ লাগবে। যদি n ভুজ আঁকতে চাই তাহলে আমার কতগুলা ত্রিভুজ লাগতেছে n - 2 সংখ্যক ত্রিভুজ লাগতেছে। যদি n - 2 সংখ্যক ত্রিভুজ লাগে তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি প্রত্যেকটা ত্রিভুজের অভ্যন্তরীণ কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তাহলে n ভুজের কোণের পরিমাণটা হবে n - 2 × 180। এখন কি হবে আমি জানি না, 17,000 না কত আসবে, আই ডোন্ট নো, বাট 98 × 180, ঠিক আছে? 98 × 180 যা হয় তাই आंसर। তোমরা চাইলে আমি একটু বের করে দেখতে পারি। 98 × 180 17,640। 640। এটা তোমরা যারা বলছিলা ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তোমরা ঠিক আছো, বাকি যারা ছিল সবাই ভুল বলছো, ঠিক আছে? আর যারা একটু গেস করে आंसर দাও তাদের বলি যে ম্যাথ অলিম্পিয়াড কিন্তু হচ্ছে গেস করে आंसर দেওয়ার জায়গা না, মানে এখানে হচ্ছে তুমি বলতে পারবে না যে হুট করে এটা লিখে দিয়ে আসলাম। সো তোমরা মানে সবাই হোপফুলি দুই একবার ম্যাথ অলিম্পিয়াড করছো, তো ম্যাথ অলিম্পিয়াড নিয়ে দিয়ে একটা কথা বলি, ঠিক আছে? যে ম্যাথ অলিম্পিয়াডের সবচেয়ে স্ট্রংগেস্ট বিষয়টা হচ্ছে এই জিওমেট্রি, ঠিক আছে? সবচেয়ে বেশি কোশ্চেন হয় জিওমেট্রি থেকে, ন্যাশনাল বলো রিজিওনাল বলো বাছাই পর্ব বলো, সেখানে সবচেয়ে বেশি কোশ্চেন হয় জিওমেট্রি থেকে, এবং বাংলাদেশের ছেলেরা জিওমেট্রিতে অনেক ভালো, তারা আইজিওতে অনেক ভালো করে, তারা আইএর মধ্যে জিওমেট্রিতে অনেক ভালো করে। সো ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা হচ্ছে আইএর জিওমেট্রি প্রবলেম সবগুলো সলভ করে। সো জিওমেট্রি পারার জন্য তোমাকে অবশ্যই জিওমেট্রি একদম কোর জিনিসগুলো জানতে হবে, খুব ছোট ছোট জিনিসগুলো খুব ভালো মতো ফিল করতে হবে যে অ্যাকচুয়ালি কোনগুলা কেন এমন হইতাছে, n ভুজের জন্য কেন n - 2 × 180 কেন, এটা তোমাকে বুঝতে হবে। তুমি এই সূত্র ছাড়া অন্য সূত্র দিয়ে করতে পারবা। কিভাবে করতে পারবা, দেখো তুমি পঞ্চভুজের ক্ষেত্রে তুমি দেখতে পারো পঞ্চভুজ আঁকতে তোমার কয়টা ত্রিভুজ আর কয়টা চতুর্ভুজ আঁকে। আমি একটু দেখাই, হ্যাঁ, যে পঞ্চভুজ আঁকতে অ্যাকচুয়ালি জিনিসটা কেমনে কাজ করে। যেমন একটা পঞ্চভুজ তুমি যদি আঁকো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? এটা একটা পঞ্চভুজ। এখন একটা পঞ্চভুজ আঁকতে একটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ লাগে, ঠিক আছে? আবার একটা ষষ্ঠভুজের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাহলে দেখো কি হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর হচ্ছে 6টা। দেখো একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দেখো একটা চতুর্ভুজ আর 2টা ত্রিভুজ লাগতেছে। ষষ্ঠভুজের ক্ষেত্রে এটা পাইলাম, সপ্তভুজের ক্ষেত্রে আইকা দেখো কি আসে, অষ্টভুজের ক্ষেত্রে আইকা দেখো কি আসে। দেয়ার উইল বি ডেফিনেটলি এ প্যাটার্ন, ঠিক আছে? তুমি এখানে অবশ্যই একটা প্যাটার্ন পাবা। সো আমরা যে n - 2 × 180 পাইলাম এটা একদম ডেফিনিট না,
যে এটার বাইরে অন্য কোনো ফর্মুলা নাই, এটার বাইরে অন্য কিছু দিয়ে আমরা এটা বের করতে পারবো না, বা এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে আমরা অ্যাপ্রোচ করতে পারবো না, আমরা আরো বহুত ভাবে অ্যাপ্রোচ করতে পারবো। আপনি কোনো বুক সাজেস্ট করতে পারবেন? জি, আপনি কোনো বুক সাজেস্ট করতে পারবেন? আচ্ছা হ্যাঁ, বই আমি সাজেস্ট করে যাব, সমস্যা নাই। ক্লাস শেষে হচ্ছে আমি বলবো যে কি কি বই হচ্ছে তোমার পড়া লাগবে বা কি কি বই তোমরা পড়তে পারো, ওটা কারণীয় না, ঠিক আছে? সো এটা বুঝতে পারছো যে এইখানে আমি কি প্রথমবার কি অ্যাপ্রোচ করলাম, যে কতগুলা ত্রিভুজ আছে সেটা বের করে আমি কি বের করলাম, n-2 * 180। এখন আমি কি অ্যাপ্রোচ করতেছি, কতগুলা ত্রিভুজ আছে আর কতগুলা চতুর্ভুজ আছে। এখন ষষ্ঠ ভুজ থেকে আমরা একটা নতুন অ্যাপ্রোচ করতে পারি, সেটা কি, কতগুলা ত্রিভুজ আছে আর কতগুলা পঞ্চভুজ আছে। কারণ পঞ্চভুজের কতগুলা পঞ্চভুজের ভিতরের ক্ষেত্রফলটা আমরা জানি, মোট কোণের যোগফলটা আমরা জানি। তো সপ্তম বা অষ্টম, নবম, দশম এখান থেকে আমরা কি করতে হবে, একটা ত্রিভুজ, একটা পঞ্চভুজ, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, একটা পঞ্চভুজ, এরকম ভাবে আমরা আরো বহুত ভাবে হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে পারবো। এখন তোমার কাছে ডেফিনেটলি যেটা ভালো লাগে ওটা অ্যাপ্রোচ করবা। মানে ম্যাথ অলিম্পিয়াড পুরো জিনিসটা হচ্ছে তোমার চিন্তা করা, তুমি কত সুন্দরভাবে চিন্তা করতে পারো, তুমি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে তত ভালো প্রবলেম সলভিং করতে পারবা। আর ম্যাথ অলিম্পিয়াডে কোশ্চেনগুলো ডেফিনেটলি দেখছো যে এই কোশ্চেনগুলা নরমালি হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর মতো হয় না, বা নরমালি যেমন হচ্ছে 10টা অঙ্ক করে গেলাম, ওইখান থেকে 2টা অঙ্ক আসবে এরকমও না। ম্যাক্সিমাম কোশ্চেন নতুন হয়। আর এই কোশ্চেনগুলা সব মানে এক এক ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন এক এক রকম হয়, কারণ এক এক ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন এক এক মানুষজন করে, তাদের পারিপার্শ্বিক চিন্তা করে কোশ্চেন করে। সো তোমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিলটা বাড়াইতে হবে, যাতে করে তোমাকে যে প্রবলেমই দেওয়া হোক সেই প্রবলেমটা কেমনে অ্যাপ্রোচ করতে হয় এটা তুমি যদি জানো, তাহলে এই প্রবলেমটা নিয়ে তুমি হচ্ছে অনেকক্ষণ নাড়াচাড়া করতে পারবা, সলভ করতে পারো আর না পারো এই প্রবলেমটা অ্যাটলিস্ট তুমি হচ্ছে চিন্তা করতে পারবা, ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে যে ম্যাথ অলিম্পিয়াডের আগে বেশি বেশি প্রবলেম সলভ করো, যাতে করে হচ্ছে জিনিসপত্র ভালো মতো বুঝতে পারো যে একটা প্রবলেম, যে এক ধরনের প্রবলেম কেমন হচ্ছে তুমি অ্যাপ্রোচ করা লাগে, বা ধরো একটা জিওমেট্রি প্রবলেম দিছো, এই প্রবলেমটা নিয়ে তুমি কেমনে চিন্তা করবা, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। সো আর প্রবলেম সলভিং জিনিসপত্র নিয়ে একটা খুব দারুণ একটা বই আছে, বইটার নাম হচ্ছে, আমি লিখে দিয়েছি, দা Arts and Craft of Problem Solving ঠিক আছে? এই বইটার যদি প্রথম 2-3 চ্যাপ্টার ভালো মতো পড়তে পারো, তাহলে হচ্ছে খুব ভালো মতো বুঝতে পারবা। আর তোমাদের প্রবাবলি একটা সেশনই হবে যেটা হচ্ছে এই প্রবলেম সলভিং এর উপর। তো আমরা একটু ওইদিকে চলে যাই। সো আমরা কয়েকটা প্রবলেম সলভ করতে পারি এখন, নাকি করব প্রবলেম সলভ? জি জি ওকে, আমি একটা প্রবলেম দিতেছি। প্রবলেমটা হচ্ছে, ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া নাম্বার থিওরি আর কম্বিনেটরিক্স কি বাছাই পরীক্ষার আগে করাবেন? বাছাইয়ের আগে হবে না, হয়তো বাছাইয়ের পরে হবে। ঠিক আছে ভাইয়া, তো প্রবলেম দেখি। প্রত্যেক দিনের ক্লাসের মানে জুমে যে আইডিটা ওটা কি প্রত্যেকদিন একই থাকবে? এইটা হচ্ছে হ্যাঁ, এটা প্রত্যেকদিন একই থাকবে, বুঝেছো? হ্যালো ভাইয়া, এইটা কি প্রবলেম দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ প্রবলেম দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আঁকা ভালো হইতেছে না। ঠিক আছে, এইটা হচ্ছে একটা চতুর্ভুজ দেওয়া আছে, সেই চতুর্ভুজের ভিতরে এরকম একটা ইয়া দেওয়া আছে, এটা হচ্ছে এবিসিডি একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এইটুকুর পরিমাণ হচ্ছে 16, আর হচ্ছে এইটুকু হচ্ছে 4, আর হচ্ছে এইটুকু হচ্ছে 12। ঠিক আছে, যদি হয় তাহলে হচ্ছে এই যে কালার করা যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো, হ্যাঁ, কেমনে কি করা যায়। ওইটা কি কর্ণ? হ্যাঁ, এটা কর্ণ।
ভাই আমি বলি হ্যাঁ ভাইয়া বলো। 48 কত 50? 40 আচ্ছা 48, ওকে। আমি আসলে অ্যানসার জানি না কত। আচ্ছা তোমাদের মধ্যে কি আলবিরুনি জিও ক্যাম্পে কেউ ছিল? আমি ছিলাম। তো তুমি এটা করছো তাই না? হ্যাঁ সকালটা করেছো। হ্যাঁ 48 আচ্ছা তাহলে যদি আলবিরুনি জিও ক্যাম্পে কেউ থেকে থাকো তাহলে হচ্ছে অ্যানসার বলো না, হ্যাঁ? তোমরা যেটা করছো। ভাইয়া হ্যাঁ ভাইয়া, 72 হবে 72। একজন 72 বললো। আমি ভাই, জানি না কত 48 হবে, দেখো একটা আসলে। ভাই 48 48 72, ওকে তারামে করতে থাকো। 48 48 আচ্ছা এইটা হচ্ছে তোমাদের কাজ থাকলো, ওকে। এটা আমি নেক্সট দিন সলভ করে দিব। সো তোমরা যেটা করবা এটার পুরো ডিটেইলটা করবা, ঠিক আছে? একদম পুরো ডিটেইল যে এটা কেমনে হইছে পুরো ডিটেইল করে হচ্ছে তোমরা কোন একভাবে, আচ্ছা তুমি করতে পারো। আচ্ছা আচ্ছা আমাকে জিমেলে পাঠাই দেবো। আমি দেখতে চাই কারা কারা হচ্ছে সলভ করতে পারছো। আমি আমার মেইলটা লিখে আচ্ছা দিচ্ছি। জিমেলে পাঠাই দেবো। হ্যাঁ আমার জিমেইলে পাঠিয়ে দিতে পারো। আচ্ছা ভাই জিমেল নাম্বারটা একটু চ্যাট বক্সে দেন। আমি হচ্ছে বোর্ডে লিখে দিলাম। এরা যারা ক্লাস নেবে তাদের তথ্য তোমরা ফেসবুক গ্রুপে পাওয়া যাবে, তোমরা খুব শীঘ্রই। এবার জিমেলটা তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা তারপর আমি এখানে লিখে দিই। ঠিক আছে এটা। আচ্ছা আমি একটু চেক করি যে আমি যা যা পড়াইতে চাইছিলাম সব পড়া ফেলছি কিনা। আই গেস অ্যাঙ্গেল, ডিগ্রি, ইকুইট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল এগুলো দেখা ফেলছি। পলিগনের হচ্ছে এনগন, পেরিমিটার, ওকে ওকে। আচ্ছা আজকে আমাদের যে দুটো টার্গেট ছিল, একটা হচ্ছে ডট আর একটা হচ্ছে লাইফ অফ পলিগন, আমরা মোটামুটি দেখে ফেলছি। নেক্সট দিন আজকে এখানে শেষ করব। আর নেক্সট দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে হচ্ছে এরিয়া নির্ণয় করতে হয়, আর হচ্ছে কনগ্রুয়েন্সি জিনিসটা শিখবো, যে সর্বসমতা যেটাকে বলে কনগ্রুয়েন্সি ম্যাজিকটা শিখবো। আর যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা শার্লক হোমস দেখবো, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা শেষ করতে পারি।